আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর এমন জনসমুদ্র দেখে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামী দিনে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। বলেন, সুন্দর বাংলাদেশ গড়তে তাঁর পরিকল্পনা রয়েছে। একই সাথে অসুস্থ মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়াও চান তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর রাজধানীর 300 ফিটে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপি আয়োজিত সংবর্ধনায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পুরো বক্তব্য জুড়েই ছিল দেশ গড়ার নানা অঙ্গীকারের কথা। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। জনতার মাঝে জনগণের নেতা তারেক রহমানকে দীর্ঘদিন কাছে না পাওয়ার যে শূন্যতা, দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এ এক রাজসিক প্রত্যাবর্তন। অপবাদ ও মিথ্যা মামলার বোঝা নিয়ে 17 বছর আগে যে নেতা দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন, তাকে বরণ করতে পূর্বাচলে লাখো মানুষের ঢল। কয়েক কিলোমিটার এলাকায় ছিল না তিল ধারণের ঠাঁই, তবে নেতাকর্মী আর সমর্থকদের মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। নির্বাসিত জীবনের অবসান হওয়ায় শুকরিয়া প্রকাশ করে বক্তব্য শুরু করেন তারেক রহমান। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। মায়ের কাছে যাওয়ার আগে কেন পূর্বাচলের সংবর্ধনায় এসেছেন তা পরিষ্কার করেন তিনি। পাশাপাশি বেগম জিয়ার সুস্থতায় দেশবাসীর দোয়া চান তারেক রহমান। এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। এই একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না, এবং সেজন্যই আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ গড়ার মধ্য দিয়ে 1971 ও 2024 শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। 24 আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71 যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। আগামীর বাংলাদেশ নিয়ে নিজের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। ষড়যন্ত্রকারীদের উস্কানিতে পা না দিতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তারেক রহমান। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র এখনই লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারা এই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে।
সুযোগ পেলে ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। ৬,৩১৪ দিন পর দেশে ফিরলেন তারেক রহমান। অবসান হলো নির্বাসিত জীবনের। প্রতিকূলতা মোকাবেলা করেও দেশের বাইরে থেকে নেতৃত্ব দেওয়ার নজির গড়েছেন তিনি। দলকে রেখেছেন ঐক্যবদ্ধ। সেই ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনী বৈতরণী পার হয়ে ১৮ বছর পর দলকে ক্ষমতা আনাই তারেক রহমানের সামনে এখন বড় চ্যালেঞ্জ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এবেকে হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, তারেক রহমান অসুস্থ মাকে দেখে চলে গেছেন এবং বর্তমানে তিনি রাস্তাতে গেছেন গাড়ি বহরে। তো সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জসিন্তা। এখানে মূলত ঠিক 2 থেকে আড়াই মিনিট আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন এবং তিনি যে লাল সবুজের গাড়িতে করে এসেছিলেন এয়ারপোর্ট থেকে, মূলত সেই গাড়িতে করেই গেছেন এবং তার সাথে দলের নেতাকর্মী এবং স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও ছিল। তবে তিনি কেমন দেখেছেন এবং বেগম জিয়ার আজকের শারীরিক অবস্থা কেমন সেটি এখনও আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি। হয়তো খুদে বার্তার মাধ্যমে বা বিজ্ঞপ্তির মাধ্যমে হয়তো বিএনপির পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে বলে আমরা আশা প্রকাশ করছি। এবং এখানকার যে পরিস্থিতি, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি ছিল এবং তার ভিতরে প্রবেশ এবং বের হওয়ার যে বিষয়টি, সেই বিষয়টির সম্পর্কে আগে থেকেই পুলিশ সার্বক্ষণিকভাবে এবং পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিকভাবে সজাগ ছিলেন এবং তারা সবসময় যে মানুষের যে ঢল বা মানুষের যে উপস্থিতি সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এবং নির্দিষ্ট সীমার বাইরেই তাদেরকে থাকার জন্য অনুরোধ করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটি মানুষ শুনেছে। সাধারণ মানুষ যারা ছিলেন তারা সেই সীমা অতিক্রম করেনি এবং এখন পর্যন্ত কিছু দলীয় নেতাকর্মী যারা ছিলেন যে শেষবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একবার চোখে দেখার জন্য মূলত অপেক্ষা করছিলেন এবং তারা হয়তো এখন চলে যাচ্ছেন। তো আর এর আগে মূলত ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়েতে মূলত পূর্বাচল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীর সাথে এবং দলীয় নেতাকর্মী যারা ছিলেন তারা তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন যাতে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র বা অন্যান্য কোনো কিছুর ফাঁদে বা উত্তেজনা, ষড়যন্ত্রমূলক যে কোনো ধরনের দেশে উত্তেজনার মাঝে যাতে জনগণ পা না দেয় বা দলীয় নেতাকর্মী যাতে পা না দেয় সে বিষয়ে তিনি সতর্ক করেছেন এবং তার একটি মহাপরিকল্পনা রয়েছে দেশকে ঘিরে, দেশের গণতন্ত্রকে ঘিরে, সেই কথাটি তিনি জানিয়েছেন। হয়তো সেটি সময় গড়াবার সাথে সাথে দেশবাসীর সামনে তিনি তা উপস্থাপন করবেন এবং তিনি এই মুহূর্তে হাসপাতাল ত্যাগ করেছেন এবং তিনি গুলশানের যে বাসভবন তার জন্য ঠিক করা হয়েছে ঠিক ফিরোজার পাশেই, সেই বাসভবনে তিনি গিয়ে উঠবেন এবং সেখানেই অবস্থান করবেন তার পরিবার নিয়ে। এখন পর্যন্ত আমরা এতটুকুই জানি। দর্শক, এই মুহূর্তে গাড়ি বহরে আছেন নাজিবুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি নাজিবুর রহমানের সাথে। নাজিবুর, তারেক রহমানের গাড়ি বহর নিয়ে আপনার কাছে কি তথ্য আছে সেটি আমাদেরকে জানাবেন। আসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু তার যেই বাসটি রয়েছে তাকে বহনকারী, সেই বহনকারী বাসের পাশেই রয়েছেন এবং তারা সেই পাশে অবস্থান করে তাদের দলীয় প্রধান যিনি রয়েছেন তাকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিচ্ছেন। গুলশান এভিনিউর যেই বাসভবনটি তার জন্য তৈরি করা হয়েছে 196 নম্বর বাসার, সেই বাসায় কিন্তু তিনি উঠবেন। বর্তমানে তিনি আছেন বসুন্ধরা আবাসিক এলাকার যেই সড়কটি, সেই বসুন্ধরা আবাসিক এলাকার সড়ক ধরেই কিন্তু তিনি এই এলাকা থেকে বের হচ্ছেন এবং 300 ফিট হয়ে তিনি গুলশান এলাকায় ঢুকবেন এমনটি আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পেছনে যেই গাড়িবহর, সেই গাড়িবহরটি কিন্তু অত্যন্ত দীর্ঘ এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, সেই সাথে বিএনপি নেতাকর্মীরাও রয়েছেন এবং তার পেছনেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িবহর সেটি রয়েছে এবং তার সাথে রয়েছেন তার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের নিয়েই তিনি গুলশানের দিকে রওনা হয়েছেন কিছুক্ষণ আগে। এখনো পর্যন্ত তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছেন এবং গুলশান এভিনিউর যেই বাসায় তিনি উঠবেন সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত করা হয়েছে গত কয়েক মাস ধরে
এবং এই বাসার পাশেই ভাড়া রয়েছে বিএনপি চেয়ারপারসনের যেই বাসভবন ফিরোজা, সেই বাসার পাশেই তারেক রহমানের তার পরিবার নিয়ে বসবাসের কথা রয়েছে এবং তিনি দীর্ঘ 17 বছর পর তার এই প্রত্যাবর্তনের পর তিনি নতুন করে আবার এই বাসভবনই উঠবেন এমনটি আমরা জানতে পেরেছি। এবং একই সঙ্গে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের তারেক রহমানের জন্য যেই আলাদা একটি চেম্বারও তৈরি করা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত তার গাড়িবহরটি রওনা হয়েছে এবং এটি গুলশানের দিকে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, গুলশান বাড়ির সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। এবার যুক্ত হচ্ছি তার সাথে। জাভেদ, গুলশান বাড়ির সামনে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তারেক রহমান কখন আসবেন, আপনার কাছে কি তথ্য আছে? জসিন্তা, কিছুক্ষণ আগে কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখে রওনা দিয়েছেন। তিনি এখন রাস্তায় আছেন। কিছুক্ষণ আগে নাজিবুর রহমান আমাদের সহকর্মী যেটি জানিয়েছেন এবং আমরা এখানে অপেক্ষা করছি। তিনি আমার পিছনেই 196 নম্বর যে বাসাটি, আপনার 195 নম্বর বাসাটি হচ্ছে ফিরোজা, যেখানে বেগম খালেদা জিয়া থাকেন, তার পাশেই হচ্ছে 196 এবং এই বাসাটিতে কিন্তু তারেক রহমান আসবেন। এবং আজকে তার এই গুলশানে আসা উপলক্ষে কিন্তু আমরা দেখেছি এই বাসাটির ঠিক আধা কিলোমিটার ডানে বামে পুরো রাস্তায় কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে নিরাপত্তার স্বার্থে। কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, শুধু আমরা সংবাদকর্মী যারা তারাই আসতে পেরেছি, তাও আইডি কার্ড চেক করে, এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং নেতাকর্মীরা এখনও সেই একটু অনেক দূরে দূরে অবস্থান করছেন এবং তারা তাকে অভ্যর্থনা জানাবেন এখানে, সেটা তাদের অপেক্ষায় আছেন। গুলশান এলাকার যারা এই নেতাকর্মী বিএনপির তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ব্যাপক নেওয়া হয়েছে। এবং জানেন যে আজকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং সংবর্ধনায় তিনি যে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য নেতাকর্মীদের বেশ উজ্জীবিত করেছে, আনন্দিত করেছে, উদ্বেলিত করেছে এবং তারা নতুন দিশা পেয়েছেন এবং দেশ এগিয়ে যাবে তারেক রহমানের নেতৃত্বে, এমনটাই বলছেন যারা এখানে অবস্থান করছেন। এবং তারা বলছেন যে ন্যায়ের কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন, বৈষম্যহীন সমাজ গঠনের কথা তারেক রহমান বলেছেন এবং তারা ইন্সপায়ার হয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে কিভাবে দলকে সুসংগঠিত করে নির্বাচনে জয়লাভ করতে পারেন সেই আশাবাদও কিন্তু নেতাকর্মীরা ব্যক্ত করছেন। এবং রাজনৈতিক যে শূন্যতা সেটার অবসান হয়েছে তারা বলছেন এবং এখন আর কোনো কিছুতেই তাদেরকে দমানো যাবে না এবং কোনো ফ্যাসিস্ট আর আবির্ভাব হবে না এবং তারেক রহমানের নেতৃত্বে তারা এগিয়ে যাবেন দেশকে পুনর্গঠনে, এমনটাই বলছেন নেতাকর্মীরা। এমন একটি মুহূর্তের জন্য দীর্ঘ 17 বছরের অপেক্ষা। দলীয় নেতাকর্মীদের প্রতীক্ষা অবসান হয় তাদের প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখার জন্য পাগল প্রায় ছিলেন লাখ লাখ কর্মী। বিমানবন্দর থেকে 300 ফিট সমাবেশ স্থলে পৌঁছানোর পুরো সময়টা জুড়ে তারেক রহমানও ছিলেন উচ্ছ্বসিত। মানুষের অভিবাদনকে হাত নেড়ে সাড়া দিয়েছেন তিনি। ঐতিহাসিক এই মুহূর্তগুলো দৃশ্য তুলে ধরছেন নূর হোসেন। 17 বছরের অপেক্ষার অবসান। প্রিয় নেতার রাজসিক প্রত্যাবর্তনে রাজধানীতে ঢল নামে লাখো জনতার। কনকনে ঠান্ডা আর হাড় হিম করা উত্তরের হাওয়া, জনতার স্রোত মানেনি কোনো বাধা। প্রিয় নেতাকে এক নজর দেখতে অপেক্ষাও ছিল ঘন্টার পর ঘন্টা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের বিস্তীর্ণ সড়ক হয়ে এভারকেয়ার হাসপাতাল, কয়েক কিলোমিটার এলাকা লাখ লাখ মানুষের উপস্থিতিতে মুখরিত হয়। সড়কে তারেক রহমানের গাড়িবহর যখন প্রতীক্ষায় থাকা জনসমুদ্রের পাশ অতিক্রম করে, তখন আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দুপাশের লাখো জনতাকে দুই হাত নেড়ে সালাম জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গ্রহণ করেন বিপ্লবী জনতার রাজকীয় অভিবাদন। উপস্থিত জনতার দীর্ঘদিনের তেষ্টা মেটাতে বিমানবন্দর থেকে অত্যন্ত ধীর গতিতে এগিয়ে যান তারেক রহমান। জনস্রোত ভেদ করে মাত্র কয়েক কিলোমিটার পথ 3 ঘন্টায় পাড়ি দিয়ে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থলে পৌঁছায় তারেক রহমানের গাড়িবহর।
এ সময় বহরের গতি আরও কমে যায়। প্রিয় নেতার বহর ঘিরে আনন্দে স্লোগানে ফেটে পড়ে উচ্ছ্বসিত জনতা। বিপ্লবী জনতার ভালোবাসায় ভর করে পিঁপড়ার গতিতে অর্ধ কিলোমিটার পথ 1.5 ঘন্টায় মারিয়ে মঞ্চে পৌঁছান তারেক রহমান, যে ভালোবাসা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। 17 বছর পর ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো বাংলাদেশ। অসুস্থ অবস্থায় দেশ থেকে বাধ্য হওয়া তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন, বরণ করতে আসা লাখ লাখ মানুষের প্রত্যাশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই সফল রাষ্ট্রনায়ক হয়ে উঠবেন তারেক রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নেতাকে এক পলক দেখতে সমগ্র বাংলাদেশ থেকে ছুটে এসেছেন কর্মীরা। আগামী দিনে বাংলাদেশকেও সফলভাবে নেতৃত্ব দেবেন তারেক রহমান, এমন প্রত্যাশা বিএনপি তৃণমূল নেতাকর্মীদের। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিভিন্ন জেলা থেকে আগত লাখ লাখ মানুষ ভিড় জমিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, 300 ফিট রাস্তা, পূর্বাচল, এভারকেয়ার হাসপাতাল সহ গুলশানে তারেক রহমানের বাসভবন পর্যন্ত। উদ্দেশ্য প্রিয় নেতাকে এক নজর দেখা। তীব্র ঠান্ডায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও তাদের চেহারায় নেই ক্লান্তির কোনো ছাপ। আমরা আজকে 17 বছর পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছে, আমরা খুশিতে সবাই একত্র যে আমাদের নেতা আমাদের মাঝে আসছে। অনেক কষ্ট বিনিময়ে এই আনন্দ কিভাবে উপভোগ করবো একমাত্র আল্লাহই জানে। অপেক্ষার অবসানে উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা জোয়ারের মতো আছড়ে পড়ে চারদিকে। এটা সারা বাংলাদেশের মানুষের ভিতরে একটা আনন্দঘন মুহূর্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছে এক নজর দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি। তারেক রহমানের নেতৃত্বের গুণে সকল রাজনৈতিক সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ, এমন প্রত্যাশা দেশের নানা প্রান্ত থেকে আসা বিএনপি কর্মীদের। কোনো বিচার নাই, কিছু নাই, হ্যাঁ, মব সৃষ্টি হচ্ছে চারিদিকে। সেখান থেকে আমরা আশা করছি যে একটা অভিভাবকের হাতে যাবে দেশ, একটা সুষ্ঠু নির্বাচন হবে দেশে। দল মত নির্বিশেষে বাংলাদেশের সবাইকে নিয়ে তিনি একটা সুন্দর সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়তে চান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। 17 বছরেরও বেশি সময় পর দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে দলের সিনিয়র নেতাদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি। এই প্রত্যাবর্তন শুধু দলীয় রাজনীতির জন্য নয়, সামগ্রিক রাজনৈতিক অঙ্গনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন দলটির সিনিয়র নেতারা। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ভূমিপুত্র পা রাখলেন দেশের মাটিতে। যে মাটির আলো বাতাসে বড় হয়েছেন তারেক রহমান, সে মাটি দীর্ঘ 17 বছর পর স্পর্শ করলেন। তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে বৃহস্পতিবার সকাল 11:40 বিমানবন্দরে নেমে আনুষ্ঠানিকতা শেষে অভ্যর্থনা কক্ষে কিছুক্ষণ অবস্থান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে প্রধান উপদেষ্টার সাথে ফোনে সৌজন্য আলাপ করেন তিনি। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিমানবন্দর ত্যাগ করার আগে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তিনি। দীর্ঘ 17 বছর পর নিজ ভূমিতে খালি পায়ে অনুভব করেন এদেশের আলো বাতাস আর মাটির গন্ধ। পরে বাসে করে বিমানবন্দর থেকে পূর্বাচলে সভাস্থলের দিকে রওনা দেন তিনি। তারেক রহমানকে এক নজর দেখার জন্য বিমানবন্দরের সামনেও ছিল হাজারো উৎসুক জনতা।
সবার আগে বাংলাদেশ লেখা সংবলিত লাল বাসের সামনে দাঁড়িয়ে তারেক রহমান। অপেক্ষমান জনতাকে সালাম ও হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। বহরের সামনে পেছনে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা আর জনতার ভিড় ঠেলে ধীর গতিতে এগিয়ে যায় তারেক রহমানকে বহনকারী বাস। এর আগে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলছেন, তারেক রহমান ফিরছেন এমন এক সময়ে যখন রাজনীতি নতুন মোড় নিয়েছে, ভোটের মাঠ তৈরি হচ্ছে আর বিএনপি প্রস্তুতি নিচ্ছে পুনর্জাগরণের। ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে এবং বিদেশে সক্রিয়, তারা চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে যেন কণ্ঠকাঠিন্য করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে, ভারতপক্ষের নির্বাচনকে বানচাল করতে পারে। বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয়। বিশ্বের যারা গণতান্ত্রিক বিশ্ব যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে তাদের জন্য এটা একটু উপমা হবে। তার এই আশাটা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ তো অবশ্যই। তারপরে আমাদের নেতা কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস বা শুভাকাঙ্ক্ষী জনগণের মধ্যে যে দীর্ঘদিন পরে তিনি বাইরে থেকে নেতৃত্ব দিয়ে একটা সফল আন্দোলনের মধ্য দিয়ে যে নির্বাচনটা আমরা আদায় করতে যাচ্ছি, তার সফলতা জন্য তার উপস্থিতি অপরিহার্য এবং জনগণের আকাঙ্ক্ষা বোধের তাড়না থেকেই তিনি মাতৃভূমিতে আসছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দলের পুনর্জাগরণের পাশাপাশি দেশে গণতন্ত্র উত্তরণে ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করে বিএনপি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী আবির আহমেদ আছেন গাড়ি বহরের সাথে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, তারেক রহমানের গাড়ি বহর এখন ঠিক কোথায় আছেন আমাদেরকে জানাবেন। এভারকেয়ার হাসপাতাল পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে কিন্তু তিনি তার ফিরোজার বাসভবনে যাওয়ার জন্য রওনা দিয়েছেন এবং আমরা সেই গাড়ি বহরের সাথেই রয়েছি। নেতাকর্মীদের কিছুক্ষণ আগে দেখেছি যে তার এই গাড়ি বহর এই আশেপাশে যাওয়ার জন্য কিন্তু আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর যারা সদস্য ছিলেন দেখেছি যে ফুল নিরাপত্তা দিয়ে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তেমন কোনো নেতাকর্মী বা এখানে শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া কাউকেই এখানে প্রবেশ করতে এখন পর্যন্ত দেয়া হয়নি। যে তিনি এখন এখান থেকে রওনা দিয়েছেন আমরা দেখতেই পাচ্ছি সামনে। এবং তারেক রহমানের কথা যদি বলি, তারেক রহমান 90 দশকে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। তৃণমূল সংগঠন, দলীয় কাঠামো শক্তিকরণ এবং তরুণ নেতৃত্ব তৈরি, এই তিনটি ক্ষেত্রে তিনি দ্রুত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। 2001 সালে বিএনপি ক্ষমতায় এলে তিনি দলের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন ইলেভেনে এবং দমন নিপীড়নের অধ্যায়ের কথা যদি বলি, 2007 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমানের জীবন শুরু হয় এক কঠিন অধ্যায়ে। জরুরি অবস্থার সময় তিনি গ্রেফতার হন এবং দীর্ঘ সময় কারাবন্দী থাকেন। সে সময় শারীরিক ও মানসিক নিপীড়নের অভিযোগ ওঠে, যা দেশ বিদেশে মানবাধিকার মহলেও আলোচিত হয়। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য তিনি 2008 সালে যুক্তরাজ্যে যান। এরপর থেকেই শুরু হয় দীর্ঘ নির্বাসিত জীবন, যা 17 বছর ধরে চলছিল। নির্বাচিত জীবনে থেকেও রাজনীতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করেননি তারেক রহমান। লন্ডন অবস্থান করেও তিনি বিএনপি সাংগঠনিক দিক নির্দেশনা, রাজনৈতিক কৌশল ও আন্দোলনের রূপরেখা নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করেন। ভার্চুয়াল সভা, নির্দেশনা ও বার্তা
মাধ্যমেও তিনি দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ বজায় রাখেন। এই দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা, সাজা, রাজনৈতিক চাপ ছিল, যাকে বিএনপি দমনমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে দাবি করে আসছে। নির্বাসিত এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে বাঁধ ভাঙা উল্লাস আর জনস্রোতের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফিট পুরো এলাকা জুড়ে কয়েক লাখ মানুষ পরিণত হয় জনসমুদ্রে। তারেক রহমানের প্রত্যাবর্তনের ঐতিহাসিক এই মুহূর্তে যোগ দিতে পেরে অভিভূত হয়েছেন অনুষ্ঠানে আগতরা। তামজিদ সুমনের রিপোর্ট। আসলেন, দেখলেন, জয় করলেন, বিষয়টি এমন নয়। দীর্ঘ ১৭ বছর অপেক্ষার অবসানের ফসল তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন। এ এক ঐতিহাসিক মুহূর্ত। যখন দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান, তখন বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত উজ্জীবিত লাখো জনতার ঢল। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসানে স্বস্তিতে বিএনপির অসংখ্য নেতাকর্মী। ১৭ বছর অনলাইনে যে নেতার বক্তব্য শুনে উজ্জীবিত হয়েছেন, তাকে একবার কাছ থেকে দেখতে দেশের বিভিন্ন প্রান্তর থেকে ছুটে এসেছেন বিএনপির নেতাকর্মীরা। সাধারণ মানুষের ভালোবাসায় ৩০০ ফিট পরিণত হয় জনসমুদ্রে। প্রিয় নেতার সান্নিধ্য পেতে মুড়িয়া উজ্জীবিত নেতাকর্মীরা। আমার জীবনে এত বড় সমাবেশ আমি কখনো দেখি নাই। আজকে তারেক রহমান দেশে ফিরবেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক হবেন, উনি বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করবেন। যার জন্য অপেক্ষায় ছিলেন বাংলাদেশের মানুষ, তিনি আজ বাংলাদেশের মাটিতে এসেছেন। বাংলাদেশের সকল আপামর সাধারণ জনতা এবং চট্টগ্রাম থেকে যারা এসেছেন সকলে তাকে মন ভরে গ্রহণ করেছেন। পাখির চোখে দেখলে বোঝা যায় কতটা বিস্তৃত আর ব্যাপ্তি ছিল মানুষের উপস্থিতি। লক্ষ লক্ষ মানুষের এই অংশগ্রহণ বার্তা বহন করে সামনের দিনের রাজনীতিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কতটা গুরুত্ব বহন করবে। সারা দেশে উন্নয়নের জন্য উনি যে পদক্ষেপ নিয়েছেন, যে ৩১ দফা প্রণয়ন করেছেন, সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশের আপাময় জনসাধারণ তাকে সহযোগিতা করব। আজকে জনসমুদ্রে প্রমাণ করেছে আগামীতে 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তারেক রহমানকে আস্থা রাখতেছে। সেই আস্থার ভিত্তিতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। বিমানবন্দর থেকে খিলক্ষেত পর্যন্ত প্রিয় নেতাকে দেখতে হাজারো মানুষ দাঁড়িয়েছিলেন সড়কের দুপাশ জুড়ে। কুড়িল থেকে ৩০০ ফিটের রাস্তায় ছিল না তিল ধারণের জায়গা। মূল মঞ্চ ঘিরে লাখ লাখ মানুষের ভিড়ে ঠাসা ছিল অন্তত ৪ কিলোমিটার সড়ক। প্রিয় নেতার আগমনে সামনের দিনের রাজনীতিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে লক্ষ কোটি ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, দিনমজুর আজকে এর মধ্য দিয়ে আশার আলো তাদের ভিতরে, তাদের চোখে আজকে ভাবি জীবনের স্বপ্ন। স্বাধীনতার পরে এই ধরনের রাজনৈতিক নেতার স্বদেশ প্রত্যাবর্তন হয় নাই এবং এভাবে সংবর্ধিত হয় নাই। দেশের মাটিতে নেতাকর্মীদের কাছে অব্যক্ত অনুভূতি প্রকাশের মাত্রা ছিল অপরিসীম। তারুণ্য নির্ভর দেশ গড়ার প্রত্যয়ে লাখো জনতাকে নতুনভাবে উজ্জীবিত করতে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন দেশের সাধারণ মানুষ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বাবা তারেক রহমানের নির্বাসিত জীবনের সঙ্গী ছিলেন কন্যা জাইমা রহমান। দীর্ঘ ১৭ বছর পর বাবার সাথে রাজকীয় অভ্যর্থনায় ফিরে উচ্ছ্বসিত তিনিও। দাদা, দাদি আর বাবার আদর্শে দেশ গড়ায় রাখতে চান অবদান, সে কথাই জানাচ্ছেন HM মেহেদী হাসান। ১৩ বছর বয়সে বাবা তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়া হন কন্যা জাইমা রহমান। ফিরলেন বাবার হাত ধরেই। বাবার মতো তার জীবনেও স্মরণীয় হয়ে থাকল দেশে প্রত্যাবর্তনের এই দিনটি। শেকড়ের টানে মাতৃভূমিতে ফেরার আকুতি আর অপেক্ষার আক্ষেপ দুদিন আগেই ফেসবুকে জানিয়েছিলেন তিনি। নিজ ভূমে ফিরে আন্তরিক অভ্যর্থনায় সিক্ত জাইমা হয়ে পড়েন ভীষণ আবেগ আপ্লুত। স্মৃতিচারণে প্রিয় দাদির কথা রয়েছে বাবার আদর্শে বলিয়ান হয়ে দেশ সেবার প্রত্যয়ও। ১৯৯৫ সালে দেশে জন্ম নেয়া জাইমা রহমান ২০০৮ সালে বাবা ও মায়ের সাথে দেশ ছাড়েন।
লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। পরে 2019 সালে লিঙ্কনস ইন থেকে লাভ করেন বার অ্যাট ল সনদ। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। তুলে ধরা হয়েছে তার দেশের মাটিতে পা রাখার সচিত্র বিবরণ। প্রভাবশালী জিয়া পরিবারের মুখপাত্র হিসেবে উল্লেখ করা হয়েছে তাঁকে। আরও জানাচ্ছেন ফারুক হোসেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অগ্রগামী তারেক রহমান 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন। প্রভাবশালী জিয়া পরিবারের মুখপাত্র হিসাবেও উল্লেখ করা হয় তাকে। আল জাজিরা জানায়, শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে বিবেচিত হচ্ছেন তারেক রহমান। আল জাজিরার সাংবাদিক তানভীর চৌধুরী জানান, তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে হাসিনা পরবর্তী বাংলাদেশে সম্প্রতি যে বিভক্তি দেখা দিয়েছে তার অবসান ঘটতে পারে। বিএনপির বরাতে বাংলাদেশের দীর্ঘ সময়ের শাসক পরিবারের উত্তরসূরি ও প্রভাবশালী বিরোধী দলীয় নেতা হিসেবেও উল্লেখ করা হয় তাকে। রয়টার্স বলছে, ফেব্রুয়ারির নির্বাচনের আগে তারেক রহমানের এই প্রত্যাবর্তন নিজ দলের সমর্থকদের উজ্জীবিত করবে। বলা হয়, তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে 300 ফিট সংবর্ধনা স্থল পর্যন্ত নামে লক্ষাধিক নেতাকর্মীর ঢল। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানায়, তারেক রহমানের বুলেট প্রুফ এন্ট্রি স্বাগত জানাতে সমবেত লাখ লাখ কর্মী সমর্থক। মার্কিন বার্তা সংস্থা AP বলছে, নির্বাচনের আগে তারেক রহমানের প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আনাদোলু এজেন্সি, TRT ওয়ার্ল্ড, খালিজ টাইমস, গালফ নিউজ, নিক্কেই এশিয়া সহ বিভিন্ন গণমাধ্যম গুরুত্ব সহকারে প্রচার করেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর। এছাড়া পাকিস্তানের দ্য ডন, জিও নিউজ ও ভারতের দ্য হিন্দু, আনন্দবাজার পত্রিকা, PTI সহ বিভিন্ন গণমাধ্যমেও শিরোনাম হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। ফারুক হোসেন, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। লন্ডন থেকে দীর্ঘ 12 ঘন্টার আকাশপথের যাত্রা। প্রিয় মাতৃভূমিতে এসে এয়ারপোর্ট থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে সংবর্ধনার মঞ্চের মিনিটের পথের দূরত্ব পাড়ি দিতে কেটে গেল 3.5 ঘন্টা। এরপর মায়ের প্রিয় মুখ দেখতে এভারকেয়ার হাসপাতাল। দীর্ঘ যাত্রায় নেতাকর্মী ও দেশবাসীর ভালোবাসায় সিক্ত তারেক রহমানের চোখে মুখে ছিল না কোনো ক্লান্তির ছাপ। সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ করার প্রত্যয় নেওয়া নেতার তাই তো ক্লান্ত হওয়ার সুযোগ নেই বলে মনে করেন নেতাকর্মীরা। আপিল শাহরিয়ারের রিপোর্ট। 25 ডিসেম্বর দুপুর 11টা 40 মিনিট। দেশবাসীর প্রতীক্ষার প্রহর শেষে এক নির্বাসিত নেতাকে বহনকারী বিমান স্পর্শ করেছে মাতৃভূমির মাটি। দেশ নিয়ে চিন্তায় মগ্ন থাকা এক স্বপ্নকারের আগমন। ঝঞ্ঝার বিক্ষুব্ধ সময় পেরিয়ে এক সফল নাবিকের নিরাপদ নোঙর। পরিবার নিয়ে লন্ডন থেকে আকাশপথের দীর্ঘ ভ্রমণ ক্লান্তি পেরিয়ে খোলা পায়ে ছুলেন দেশের মাটি। মূলত 9টা 55 মিনিটে দেশের সীমানায় প্রবেশ করেন তারেক রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য অবতরণ করে তার বিমান। ঢাকায় নেমেই তারেক রহমান ফোন পান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। এ সময় তারেক রহমানকে অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। হয় শুভেচ্ছা বিনিময়। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর দলটির স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে লাল সবুজ আর দলীয় পতাকায় আঁকা বাসে করে রওনা দেন 36 জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা মঞ্চের দিকে। কয়েক মিনিটের পথ জনতার ঢলে লেগে গেল কয়েক ঘন্টা। দেশি বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে নিজ মাতৃভূমিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলকে শক্তিশালী করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন প্রত্যাশা দলটির নেতাকর্মীদের। গত বুধবার রাতে হিথ্রো বিমানবন্দর থেকে যে যাত্রা শুরু করেছিলেন তারেক রহমান, সেই ক্লান্তিহীন যাত্রা গড়িয়েছে পরদিন বৃহস্পতিবার রাত পর্যন্ত। এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। আপেল শাহরিয়ার, NTV নিউজ, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে গুলশান বাসভবনের সামনে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, গুলশান বাড়ির সামনে নিরাপত্তা কেমন দেখছেন এবং তারেক রহমানকে বরণ করে নিতে সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনী, পুলিশ ব্যাপক হারে রাখা হয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এখানে নেতাকর্মীরাও কিন্তু রয়েছে। গুলশান সহ আশপাশ ওয়ার্ডের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা পুরো এই গুলশান 2-এর যে সড়কটি রয়েছে তারা এখানে সেই দুপুরের পর থেকেই তারা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, সেখানে প্ল্যাকার্ড উড়াচ্ছেন, তারা উল্লাস উদযাপন করছেন। এখানে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর আরও কয়েকটি প্লাটুন সেনাবাহিনী এখানে আনা হয়েছে নিরাপত্তা জোরদার করার জন্য। তো পুরো বাড়ির আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক হারে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী সদস্যরা সেখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই ব্যবস্থা তারা নিয়েছেন এবং তারা রাস্তার চারপাশ জুড়ে তারা অবস্থান করছেন। তো বাড়ির আশপাশে সেই সকাল দুপুর গড়িয়ে সন্ধ্যার পর এখন রাত, নেতাকর্মীদের কিন্তু এখনও উল্লাস কিন্তু কমতি নেই। তারা বলছেন যে তারেক রহমানের যে এত দিনের, এত বছরের যে নির্বাসনের পর আজকে ফিরে আসা, তারা সেই উল্লাস উদযাপন নিয়েই তারা মূলত ঘরে ফিরতে চান, সেটি তারা বলছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফেরা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ভিন্ন ধর্মী বিষয়। তারেক রহমানের পরিবারের সঙ্গে দেশে এসেছে তাদের প্রিয় পোষা বেড়াল জেবু। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই বিড়ালটির দেশে ফেরা ইতোমধ্যেই কৌতূহল তৈরি করেছে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। চোখে শান্তি, চলনে ধীরতা, পরিবারের প্রতিটি ব্যস্ত ও নিঃসঙ্গ মুহূর্তে পাশে থাকা এক নীরব বন্ধু। জেবু মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পোষা বিড়াল হলেও সময়ের সঙ্গে সঙ্গে সে হয়ে উঠেছে পুরো পরিবারের আদরের সদস্য। প্রবাস জীবনে মানুষ কথা বলার সঙ্গী খোঁজে, আর বিড়ালরা শোনে কিছু না বলেই। চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেক বিড়াল প্রেমী বুঝে যান এই চোখে আছে অভ্যাস, অপেক্ষা আর ভালোবাসা। বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন থেকে পরিবারের সঙ্গে বাংলাদেশে আসে জেবু। দুপুর 12টার পর বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি ছবির ক্যাপশনে লেখা হয়, দেশে ফিরেছে জেবু। এই ছোট্ট বাক্যটি যেন বিড়াল প্রেমীদের হৃদয়ে বড়সড় আলোড়ন তোলে। জেবুর এই অপ্রত্যাশিত জনপ্রিয়তা নিয়ে এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, বিড়ালটা আমার মেয়ের হলেও এখন সবার হয়ে গেছে। আমার মেয়ের বিড়াল প্রথমত, তো ও এখন অবশ্য সবারই হয়ে গেছে, আমরা সবাই ওকে আদর করি। দেশে ফেরার কয়েক ঘন্টা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জেবুর নামে চালু হয় একটি অফিসিয়াল ফেসবুক পেজ। রাজনীতি তার নিজস্ব পথে চলবে, কিন্তু জেবু হয়ে থাকবে ভালোবাসার এক ছোট্ট গল্প, প্রবাস, পরিবার আর বিড়াল প্রেমের মৃদু স্মারক হয়ে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 15 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওস্থ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়াও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। চট্টগ্রামে পাথরঘাটায় ঐতিহ্যবাহী পর্তুগিজদের নির্মিত জপমালার রানী গির্জায় সমবেত প্রার্থনা ও সঙ্গীতের মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টান সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুরা গির্জায় এসে প্রার্থনায় অংশ নেন। পাবনায় পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। সকাল থেকেই গির্জায় আলোকসজ্জা করা হয়। মুন্সিগঞ্জে ভোর থেকেই গির্জায় চলছে প্রার্থনা এবং বিশেষ ধর্মীয় আচার। রাঙামাটি নির্মলা মারিয়া গির্জা, ব্যাপটিস্ট চার্চ সহ বিভিন্ন এলাকার গির্জাগুলো সাজানো হয় বর্ণিল সাজে। খাগড়াছড়ি প্রায় 1.5 শতাধিক গির্জা ক্যাথলিকে বড়দিনের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাসির সিনটেক্স গ্রুপ, নির্বাচন পথে পথে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে মাঠে তৎপর মুন্সিগঞ্জ 1 আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। ভোটের লড়াইয়ে বিএনপি, জামায়াত ছাড়াও রয়েছে এনসিপি সহ আরও অনেক রাজনৈতিক দল। প্রতীক বরাদ্দ না হলেও উঠান বৈঠক আর গণসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা, ভোটারদের দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে দীর্ঘ সময় পর ভোটের সুযোগ আসায় প্রতীকের সঙ্গে প্রার্থীদের যোগ্যতাকেও বিবেচনায় নিচ্ছে ভোটাররা। মুন্সিগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট মইনুদ্দিন সুমনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম, ক্যামেরায় ছিলেন তারেক হাসান। মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 1 আসনটি রাজধানী ঢাকার নিকটবর্তী জেলা। তারপরও নাগরিক সুবিধা থেকে পিছিয়ে এখানকার মানুষ। নদীবেষ্টিত এই আসনের যাতায়াত ব্যবস্থার আরও উন্নয়ন দরকার বলে মনে করেন তারা। আমাদের এখানে আমি মনে করি যে রাস্তাঘাটের উন্নয়ন করা দরকার। দেখা গেছে যে সিরাজদি খান আমাদের এখানে প্রায় অনেক সময় জ্যাম হয়ে থাকে, অনেক সময় বড় বড় ট্রাক ঢুকে, অনেকগুলো ট্রাকগুলো মানে ব্যবস্থাপনা নাই। ভালো পারতে চাই দেশের জন্য, যাতে কাজ করতে পারে, সবার গরিব দুঃখীর সাহায্য সহযোগিতা করব। বিগত কয়েকটি ডামি নির্বাচনে এই আসন আওয়ামী লীগের থাকলেও এবার ভোটের সমীকরণ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজার সর্বত্রই এমন গুঞ্জন চলছে। 17 বছর মধ্যে ভোট দিতে পারিনি, এবার যোগ্য প্রার্থী যারা মনে চায় তারা ভোটটা দিব সুন্দরভাবে। ক্যান্ডিডেটসি ভোট হয়ে গেছে, ভোট নাই, কিন্তু এবার ডক্টর নিউসাব যে সুন্দর পরিচালনা শুরু করছে, সুন্দর মতো ভোট দিতে পারবে এবার। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু না হলেও ভোটের মাঠে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত প্রার্থীরা। এই আসনে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ, আর জামায়াত ইসলামের প্রার্থী হয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা AKM ফখরুদ্দিন রাজি। রয়েছে এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীও। ভোটারদের মন জয়ে প্রতিশ্রুতির প্রতিযোগিতায় তারা। যুবকদেরকে আমি বেকার সমস্যা দূর করব, এখানে ট্রেনিং ইনস্টিটিউশনের মাধ্যমে তাদেরকে বিদেশে ট্রেনিং করার পরে বিদেশে পাঠানো হবে, এবং এখানে আমার ইচ্ছা আছে একটি সরকার থেকে ইপিজেড তৈরি করার জন্য। তাহলে যদি যুবকদের বেকার সমস্যা দূর হয়, আর বেকার না থাকলেই ইনশাল্লাহ কোনো চাঁদাবাজি হবে না, তাহলেই কোনো নেশা হবে না। এটি আমার প্রতিশ্রুতি। এখানে মেজর যে প্রবলেমটা হলো ঢাকার পার্শ্ববর্তী হওয়ার পরে এখানে গ্যাস লাইন নাই। আমার প্রথম প্রায়োরিটি হলো এখানে গ্যাস লাইন স্থাপন করা, এবং আমি এখানে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ আমি স্থাপন করব। এই এলাকাটাকে আমি শিল্প নগরীতে পরিণত করব। পদ্মা, ধলেশ্বরী, ইসামতি এবং আরিয়াল বিল কেন্দ্রিক আমি একটি পর্যটন নগরী হিসেবে আমি এখানে তৈরি করব। মুন্সিগঞ্জ 1 আসনে মোট ভোটার 5,39,303 জন। তাদের মধ্যে পুরুষ 2,76,963 জন আর নারী ভোটার 2,62,339 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1 জন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, মুন্সিগঞ্জ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বড়দিন উপলক্ষে দেশের সব স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামা সহ সব কার্যক্রম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে এই কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পারছে। কাল শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় শনিবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সব কার্যক্রম। টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন দল চালাতে অপারগতা প্রকাশ করল চট্টগ্রাম রয়্যালস। আর্থিক সংকটে থাকা এই দলটির দায়িত্ব শেষ পর্যন্ত নিতে হলো বিসিবিকে। এদিকে ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মাঠ ছেড়ে গেছেন কোচ খালেদ মাহমুদ সুজন। এসব বিতর্ক মাথায় নিয়েই শুক্রবার মাঠে গড়াবে বিপিএল-এর 12তম আসর। দেশের পরিস্থিতি বিবেচনায় ঢাকার জমকালো আয়োজনে পরিকল্পনা বাদ দিলেও খেলা মাঠে গড়ানোর ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম ম্যাচে বিকেল 3টায় স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে রাজশাহী। অভিজ্ঞ মুশফিকুর রহিম, তরুণ তানজিদ তামিমদের নিয়ে ভারসাম্য দলই সাজিয়েছে রাজশাহী। দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এদিকে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে ভালো দল গড়েছে সিলেট। জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করতে চায় দু দলই।
দর্শক, ঠিক এই মুহূর্তে গুলশান বাসভবনের সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাভেদ, তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুতি কেমন দেখছেন, এবং গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে জানাচ্ছেন সেই বিষয়গুলো জানাবেন। জসিন্তা, ঠিক এখন থেকে 3 থেকে 4 মিনিট আগে কিন্তু গুলশানের যে বাসভবন 196 নম্বর গুলশান এভিনিউর যে বাসভবন, সেখানে কিন্তু তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান সহ যে লাল সবুজের গাড়িটি তে তারা আজকে সারাদিন বিভিন্ন জায়গায় গিয়েছেন, এয়ারপোর্ট থেকে শুরু করে। তো এখন এই গাড়ি থেকে তারা নেমে ভিতরে প্রবেশ করেছেন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। এখানে কিন্তু কোনো নেতাকর্মীর উপস্থিতির সুযোগ নেই এবং নেতাকর্মীরা অনেক দূরে অবস্থান করেছেন এবং ব্যারিকেড দিয়ে তাদেরকে সেখানে আটকানো হয়েছিল। তারপরে এই গাড়ি যখন আসে তখন এই ব্যারিকেড খুলে দিয়ে গাড়িটা ভিতরে প্রবেশ করানো হয়, তারপর আবার ব্যারিকেড দেওয়া হয়। এবং এখানে জানেন যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, তারপরে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তিনি এই বাসায় প্রবেশ করেছেন এবং আশেপাশে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং সংবাদকর্মীরা কিন্তু কখন তিনি আসবেন সে সর্বশেষ সংবাদটি দেওয়ার জন্য অধীর আগ্রহী ছিলেন এবং তারা সেই সংবাদটি সবাইকে দিয়েছেন। আমরাও এই মুহূর্তে বলতে পারছি যে তিনি সারাদিনের যে দীর্ঘ সময়ের যে জার্নি এবং নেতাকর্মীদের সাথে তার যে বক্তব্য সংবর্ধনা সব কিছু দিয়ে তারপর এভার কেয়ার হাসপাতালে গিয়ে মাকে দেখে এসে এখন বাসায় প্রবেশ করেছেন। বাসায় প্রবেশ করে হয়তো এখন রেস্ট নেওয়ার কিছুটা সময় পাবেন। দীর্ঘ সময় কিন্তু জার্নি করে সেই লন্ডন থেকে তিনি এসেছেন এবং দীর্ঘ পথ, আজকে সারা পথে কিন্তু নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছেন। তিনিও কিন্তু তাদেরকে হাত নাড়িয়ে সেই শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সর্বশেষ আমরা দেখেছি যে তিনি 300 ফিটে নেমে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে সংক্ষিপ্ত 17 মিনিটের মতন যে বক্তব্যটি দেন, সেই বক্তব্য কিন্তু আগামী দিনের রাজনীতি কোন দিকে যাবে, কি হবে সেটার কিন্তু একটা স্পষ্ট একটা ধারণা দেন এবং তিনি শান্তির কথা বলেছেন এবং অহিংসার কথা বলেছেন, প্রতিহিংসা দূর করার কথা বলেছেন। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে সেই প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তার একটি পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা দেশের মানুষকে নিয়ে এবং সেই জন্য সবাইকে সহযোগিতা করতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, তার পাশে থাকতে হবে এবং এইভাবে কিন্তু তিনি আজকে সবাইকে উচ্ছ্বসিত করেছেন, উদ্বেলিত করেছেন এবং নেতাকর্মীরা কিন্তু এখান থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু যেখান থেকে এসেছিলেন, সারা দেশের নেতাকর্মীরা এখানে এসেছিলেন, সমর্থকরা এসেছিলেন এবং আমি এই গুলশানের এখানে আসার পর গোয়েন্দা সংস্থার কথোপকথনের মধ্য দিয়ে যে জিনিসটি জানতে পেরেছি, এটাই যে ফাইনাল তা না। আজকের এই সেখানে প্রায় 40 লক্ষর উপরে মানুষের সমাগম হয়েছে এমনটাই কিন্তু বলছেন এবং এর মধ্য দিয়ে তারা কিন্তু বলেছেন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।